উপন্যাস আমি পদ্মজা। লিখেছেন নীলিমা বেহরুজ। পর্ব সংখ্যা ৪। শুটিং দলের একজনও বাড়িতে নেই। সবাই স্কুল মাঠ গিয়েছে। কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো। ঘাটের সিঁড়িতে বসলো। কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও। গানের সুর অনুসরণ করে কয়েকটি সিঁড়ি নেমে আসে। ঘাটের বাম পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে, হাতে রেডিও। গানের উৎস তাহলে এখানেই। পথে বিব্রত বোধ করলো। উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসে। পথে এত দ্রুত ফেরাতে হেমলতা প্রশ্ন করেন, কেউ ছিল? পদজা মাথা নাড়ল। হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন, কিছু দেখেছে? দেখতে কেমন? না আম্মা, কিছু বলেনি। আমাকে দেখেনি। মাথার চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। এটাই তো লিখুন নায়ক। পূর্ণা পুলকিত হয়ে বলল। হেমলতা আর কিছু বললেন না। পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুরঘুর করছে। হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে কড়া নিষেধ দিয়েছেন আর না যেতে। যদি যায় মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়েছে, কিন্তু লিখুন সাহেব চিত্তে দিকে ছুটিটা এত ভালো লাগে, তার যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে। তাই সে চুপি সারে তিনি একটা ছিদ্র করেছে। হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পিছনে বারান্দায় রেখেছেন। সারাক্ষণ সেখানেই থাকেন। সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উঁকি দেয় শুটিং দেখে। পূর্ণাকে সবসময় দেখতে দেখে পদ্মজারও আগ্রহ জাগলো। সে উঁকি দিল। ছাকড়ে চুলের মানুষটা একজন অতি সুন্দরের মেয়েকে করে তৈরি দিয়েছে। দৃষ্টি মোহময়, প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি চলে। ক্যামেরায় ধরে রেখেছেন কেউ কেউ। গানের শুটিং বোধ হয়। পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করলো। লজ্জা পেল, চোখ সরিয়ে নিল। রাতে ঝড় এসেছিল। লাহারি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে। মুর্শিদ রাতে বাড়ি ফেরেনি। হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার। তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল। উঠোনে শুটিং দলের সবাই। পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে। পথ শেষই হচ্ছে না। মাথায় ঘুমটা টানা। অনেকের নজরে পদ্মজা চলে আসলো। মিলন নামে সে পূর্ণাকে ডাকলো, এই পূর্ণা। পূর্ণা দাঁড়ালো, সাথে পদ্মজা। পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না। মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো, পাশের মেয়েটা কি? প্রথম দেখছি। আমার বড় আপা। আপন? মিলন ভারী আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো এখানে আসার। কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না, কণ্ঠ শোনা যায়নি। তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো। পূর্ণা হেসে পড়ল, আপন। মিলন বিড়বিড় করে বলল, চেহারার তো মিল নেই। সবাই বলে, আচ্ছা যাও। তখন লাহারি ঘরে চলে আসলো। পদ্মজা হাঁপ ছেড়ে বাঁচল। ভেতরটা এত কাঁপছিল, অনেক মানুষের পা দেখেছে। চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি, তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে। বিকেলে হাজিরা আসলো, সবুর মিয়ার স্ত্রী। সবুর দিন রাত গাঁজা খেয়ে পড়ে থাকে, বউ বাচ্চাদের খোঁজ রাখে না। হাজিরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা নেয়, এরপর 2 বাচ্চা নিয়ে খায়। পদ্মজার খুব মায়া হয় হাজিরের প্রতি। হাজিরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, লাউ গাছে কয়টা লাউ দেখেছিস? 9টা আম্মা। পূর্ণা কই? ওরে বল 2টা লাউ হাজিরাকে দিয়ে দিতে, কাঁচামরিচও দিতে বলবি। পদ্মজার মুখে কালো আধার নেমে আসে। হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই, টিভি দেখতে গেছে, তাই না? পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখে দেখা গেল বিব্রতভাবে বলল, আম্মা আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক। একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি, অমনি সুজিত রুটি নিচ্ছে। আম্মা আমার দোষ, পুনারে কিছু বলো না। পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উঠিয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন, হাজরাকে নিয়ে যা, ঘুমটা টেনে যাবি, বেগুন বেশি হলে কয়টা দিস। পদ্মজার মন ভরে গেল। তার মা এত বেশি উধার কখনো কাউকে ফিরিয়ে দেন না। সামর্থ্যের মধ্যে আরো বেশি কিছু দেওয়ার মতো থাকলে
তিনি কার্পণ্য করেন না। তবে হাজিরের স্বভাব অভাবে নষ্ট হয়েছে, চুরি করার প্রবণতা আছে, তাই পদ্মজাকে যেতে বললেন। উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা, 9টা লাউ ঝুলে আছে, তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে। পদ্মজা বাড়ির দিকে তাকালো না, একটা লাউ হাজিরের হাতে দিয়ে বলল, কি দিয়ে রাঁধবা? জানি না গো পদ্ম, গিয়া দেখি মাছ মিলানি যায়নি। তোমার ছেলেটা ঠান্ডা কমেছে? পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজিরের আঁচল ভরে দিল। হাজিরা গুনগুন করে কাঁদছে আর বলছে, স্যারটা সারাদিন মালিক পড়ে থাকে একলা একলা, রাইত হইলে জ্বরে কাঁপে, দম ফলাইতে পারে না। ডাক্তার দেখাচ্ছ না কেন? টাকা লাগবো না? কই পামু? তুমি মাতব্বর বাড়িতে যেও, শুনেছি ওনারা খুব দান খাওয়ার করেন। হাজিরা বাধ্যের মতো মাথা নাড়ল। বেগুন গাছ বাড়ির পিছনে। পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো। মনে মনে ভাবছে হাজিরার ছেলে সুস্থই আছে, সকালে সে দেখেছে হাজিরা মিথ্যা বলছে। মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয়। এত সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? পরিষ্কার সহজ সরল বলা পুরুষেরই কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল। ঘুরে তাকালো, নিখুনকে দেখে বিব্রত বোধ করলো। কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না, কথাটি হেমলতা বলেছেন। পদ্মজা হাসার চেষ্টা করলো, জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না। টমেটো শীতকালীন ফসল, গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায়। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরবর্তীর সাথে তার কথা হয়নি। নিখুনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে। সে চুপচাপ নিখুন বুঝিয়ে দিল হাজিরাকে। নিখুন বলল, আমি তো কতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল, সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয়। কথা শেষ করে দ্রুত লাহারি করে ফিরে আসলো সে। মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ করেছে। পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে টুকটুক করে 2 গ্লাস পানি খেলো। তো ঘুমাচ্ছে, নয়তো পদজার মুখভঙ্গি দেখে নির্ঘাত বুঝছে তিনি কিছু একটা খুঁজেছে। পদজা ভক্তি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করলো। হেমলতা সেলাই হেমলতা সেলাই করছিলেন সালোয়ার কামিজ। তখন বারান্দার সামনে একজন পুরুষ এসে দাঁড়ালো। হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন, জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তাকান। লোকটি হেসে বলল, আমি মিলন, শুটিং দলের। হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান। পদ্মজা ঘুমাচ্ছে। দরজাটা লাগানো উচিত। কোনো দরকার? না, এমনি দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটায় আসা হয়নি। হেমলতা পেছিয়ে কথা বলা পছন্দ করে না, সরাসরি বলে ওঠেন, এদিকে আসা নিষেধ। আপনাদের বলা হয়নি? মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে। সে অপমান বোধ করলো। আমতা আমতা করলে বলল, আচ্ছা, আসছি। মিলন স্থান ত্যাগ করলো। যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুঝে জীবনের হিসেব করছেন। এবার ঘুমন্ত পদ্মজার দিকে তাকান। পুনার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখার। তিনি ছিদ্র আরো দুটো করেছে। পোশাকে দেখতে তার মায়াময় কমন অনুভূতি হয়। এই অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ে নিখুন সে কত ভালোবাসেন চিত্রা দেবীকে। পদ্মজার দেখতে খুব ভালো লাগে। পুনা তেলের বোতল নিয়ে পড়ল। আপা, তেল দিয়ে দাও না। সোনাপান আর একটু দাঁড়াও। পদ্মজা ছিদ্র দিয়ে নিখুঁত হাসি কথা বলার ভঙ্গি দেখছে। লজ্জাও পাচ্ছে খুব। সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। এই আপা, পরেও তো দেখতে পারবা, দিয়ে দাও না। আর একটু, শুটিং শুরু হচ্ছে, একটু। মনের বিরক্তিতে রাগ হয় খুব, কিন্তু সে তার আপাকে কিছু বলবে না। তার সব ইচ্ছের সঙ্গেই সব গোপন কথায় সাক্ষী তার আপা। সে তার আপাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় সে তার আপাকেই ভালোবাসে, বা হয়তো না। অথচ মিটিমিটি হাসছে। অন্য তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল। না, তার এখন ভালো লাগছে না এসব দেখতে। চোখ সরিয়ে নিল। কিরে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে পদ্ম চমকে উঠল, আরক্ত হয়ে উঠল। ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয়, তেমনি অনুভূতি হচ্ছে পদ্মজার, বা আরো ভয়ঙ্কর। হেমলতার দৃষ্টি তিনি ছিদ্রে গেল। সাথে সাথে পদ্মজা অনুভব করলো তার পায়ের নিচে মাটি কাঁপছে। পূর্ণা ভয়ের চোখে একবার মাকে একবার বোনকে দেখছে। ছিদ্রের গুঁড়োতে সে।
হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন, তিনটা চিত্র দেখেন, এরপর দৃষ্টি শীতল করে বললেন, শুটিং দেখছিলি? পদজা বাধ্যের মতো মাথা বাঁকালো। হেমলতার রাগ হলো না, তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন, চিত্রের বুদ্ধি পূর্ণার? প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসতো। এক ফোঁটা পানি দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মজা চকিতে চোখ তুলে তাকালো, অসহায় কণ্ঠে বলল, আম্মা, আর হবে না। পূর্ণাকে কিছু বললো না, ওর দোষ নেই। আমি হেমন্ত তো পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না। প্রেমাকে ডেকে জিজ্ঞেস করলেন, প্রেমা, তোর আব্বা কই? উঠানে গিয়ে বল আমি ডাকছি। প্রেমা ছুটে গেল, আবার ছুটে আসলো। হেমন্ত বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন। তখন মুর্শিদ আসলেন। কি হয়েছে? ডাকো কেড়ে? লাহারি ঘরে একটা জানালা করে দাও। মেয়েদের চৌকির পাশে কাঠ আছে, মুরগির খোপের কাছে। কি জন্যে? আমি চাইছি তাই। না পারিলে বলো, অন্য কাউকে ডাকবো। তেরা কথা কও, কল ছাড়ো। আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না। ডাকবো কেড়ে? তোমার তো আমার পছন্দ না, তোমার তো বিদায় চোখা দেখাল। স্যারে হয়তো কথা বলো না। মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রোগী ধরলেই লতার কথা মনে পড়ে। মুর্শিদ মিনিট খানেক রাগ দেখিয়ে তাকিয়ে থাকলেন। মুর্শিদ ঘণ্টাখানেক সময় নিয়ে 2 ফুট উচ্চতার জানালা করলেন। পদ্মজাপূর্ণ হতবাক, সেই সাথে খুশি। হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন। রুম থেকে বাহির দেখা যায়, কিন্তু জানালার ওপাশে কে আছে বাহির থেকে দেখা যায় না। সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয়। পদ্মজা, পূর্ণা, প্রেমা চৌকিতে বসল চিরা নিয়ে। তাদের চোখে মুখে খুশির ঝিলি। হেমলতা তা দেখে মৃদু হাসলেন। বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে সকাহনাদের কথা বললেন না। না বলা সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছা পূরণ করেছেন তিনি। আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার। হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল, আপা, আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না। সবার কাছে সবার মা সেরা। আমাদের মা আমাদের কাছে সেরা, লাবণ্যর মা আর ওর ভাইদের কাছে সেরা, মনির মা মনির কাছে সেরা। ওরা বলেছে, বোকা, এসব বলতে হয় না। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা। এমন মা আর একটাও নেই। এমনতার কানে প্রতিটি কথা হাসে। উনি সবার অনুভূতি অনুভব করতে জানে না, পদ্ধতি জানে। আমাদের আম্মা সত্যিই সেরা, আলাদা। পদ্ধতি হেসে বলল। উনি জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করলো, আপা, চিত্রা দিদিকে কেমন লাগে? পদ্ধতি চিত্রের দিকে তাকালো। ছাই রঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘড়ি, ফুল হাতা ব্লাউজ, শাড়ি, তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। নাকি সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বেনি করে রেখেছে। মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতে শুভ্র এক টুকরো মেয়ে। পদজা বলল, আমার দেখা তৃতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। কোনো আগ্রহ নিয়ে জানতে চাইল, প্রথম কে? পদজা কণ্ঠ খাতে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। হেমলতার বুক শীতল, স্নিগ্ধ, কোমল অনুভূতিতে ছেয়ে গেল। পদজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে। হেমলতা প্রথম শুনলেন তিনি সুন্দর। ভুবন মহর্ষি রূপসীর মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন তিনি? কেন ছেলে মানুষের অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক হয়ে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? পুনা গম গম করে উঠল। প্রেমা ভয় পেয়ে গেল। পদজা বলল, পুনা বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বুঝে? ও খালি চোখে ফর্সা কালোর তফাৎ দেখে। সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না। পুনার কণ্ঠে ভারী নিঃশ্বাস শোনা। পদজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি। এরপর বলল, আমার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আমাকে কখনো এক মনে দেখিস, বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট, আমার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ।
আমার শাড়ির কুচি ভাঁজে আভিজাত্য লুকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? পথের প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেলল। প্রেমা চোখ পিট করে কিছু ভাবছে। পূর্ণা বলল, হতে পারে। কাল থেকে আমি আম্মাকে দেখবো মন দিয়ে। আমিও। প্রেমা পূর্ণার দলে ঢুকলো। হেমলতার চোখ দিয়ে দুপুরে জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছেন। কত লুকিয়ে কাঁদা হয়েছে, কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ এই বয়সে এসে শুনলেও তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে। জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পুরো দাগ করেছিলেন ঘাড়ে, আর গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয়, সবার মধ্যেই সৌন্দর্য আছে, যে ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজনের চোখে। নিশুতি রাত, চারদিকে ঝিঝি পোকার ডাক। হেমলতা চোখ খুললেন, হুট করে ঘুমটা ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের। লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। তিনি দ্রুত উঠে বসেন। দুই চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন। পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান। ঘাড় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন। কি ওখানে? হেমলতার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল। সেকেন্ড কয়েক পর দুই জোড়া পা যেন ছুটে পালালো। আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মামি একসাথে নামাজ পড়ল। এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসলো। রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে। বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি, মায়াবী সকাল। এমন সকালে কেউ ঘুমাতে চায়, আর কেউ বা বই পড়তে পছন্দ করে, অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে। পুনর ঘুমাতে ইচ্ছা করছে, পড়া একদমই সহ্য হচ্ছে না। পড়া থেকে উঠেই সে বনবাসনা পূর্ণ করতে বিছানায় গা এলিয়ে দিল। সাথে সাথে ঘুমিয়ে হারালো। পদ্মজা অনেক ডাকলো, উঠলো না। এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে। হেমলতা বাইরে থেকে উঁকি দিয়ে প্রশ্ন করলেন, পূর্ণা ঘুমিয়ে? জি আম্মা। সে জানে না স্কুল আছে, তবুও কোন আক্কেলে ঘুমালো। মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল পূর্ণার নির্ঘাত মার খাবে আজ। সে হেমলতাকে আশ্বস্ত করে বলল, তুমি যাও আম্মা, পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না। অহরহ এমন হয়ে আসছে। যতই আদর করে ডাকা হোক না কেন, বৃষ্টি মাখা সকালে তার ঘুম ছুটানো যায় না। বাঁশির কঞ্চি পূর্ণা খুব ভয় পায়। কঞ্চি বাড়ি না খাওয়া অব্দি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না। এই যেন ভূত ছাড়ানোর মতো। হেমলতা বাঁশির কঞ্চি আনতে যান, এদিকে পদ্মজা ডিকিয়ে যাচ্ছে, পূর্ণা উঠ, মার খাওয়ার আগে উঠ। এই পূর্ণা, পূর্ণা রে, পূর্ণা উঠ। পূর্ণা পিট পিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে। প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করছে। একটা মানুষ এত ডাকাডাকিতেও কি করে না জেগে থাকতে পারে? সেই নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে। হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকলেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিল। পূর্ণা মুখে বিরক্তির আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে গেল। তুই সর্বদ্য ও মায়ের যোগ্য, ইতি ওর ঘুম ছাড়াতে হবে। পদ্মজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না, দূরে গিয়ে দাঁড়ালো। হেমলতা পূর্ণার পায়ে গোড়ালিতে বাড়ি দেন। প্যাচ করে আওয়াজ হয়। পদ্মজা ভয়ে চোখ বুজে ফেলে। পা ছিঁড়ে গেছে বোধ হয়।
ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করছেন। সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসল। চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায়, এরপর চোখ খুলল। বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। প্রেমা জোরে হেসে উঠল। হেমলতা তীক্ষ্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল। পূর্ণ ভীত কণ্ঠে বলল, আর হবে না আম্মা। সে তো প্রতিদিনই বলিস। এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল। পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো। আজ আর স্কুলে যেতে হবে না। বাড়ি থেকে 2 ক্রোশ দূরে স্কুল। আমার নিশ্চয়ই যেতে না করবেন। পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করল, আম্মা, মেঘ আসবে মনে হয়, যাবো স্কুলে? মেয়ে কি করলো তোকে? যাবে স্কুলে। এবারে তো চলে যেতেই পূর্ণা ভুল কঞ্চন করলো। থম মেরে বসে রইল। পদচে তাড়া দিল, বসে আছিস কেন, জলদি কর, নয়তো আবার পিটানি খাবি। পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হলো। 3 বোন স্কুলের দিকে রওনা দিল। বর্ষাকাল চলছে। রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে। রাস্তায় প্রচুর কাদা জমেছে। পথ চলা কষ্টকর। 3 বোন হাতে জুতা নিয়ে পা টিপে টিপে হাঁটছে। পিছলে পড়ে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে। অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পথের পাশ থেকে বড় কচু পাতা ছিঁড়ে নিল 3টা। 3 বোন কচু পাতায় মাথা আড়াল করলো, কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা গেল না। ভিজে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা বিরক্তি দিয়ে প্রশ্ন করলো, ধ্যান, ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা? দেখ, পায়জামা হাঁটু অব্দি কাদায়, আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে? অথচ চিন্তিত ভঙ্গিতে বলল, বুঝতে পারছি না কি করব। স্কুলে যাব নাকি বাড়ি ফিরব? আপা, বাড়ি যাই, বলল প্রেমা। পথচা ভাবল। এরপর 2 বোন কি বলল, নিচে তো কতবারই গেলাম, আজও চাই, সমস্যা কি? অগত্যা স্কুলেই যেতে হলো। স্কুল ছুটির আগে বৃষ্টি পুরোপুরি থামেনি, তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজেই বাড়িতে ফিরার পথ ধরল 2 বোন। প্রেমার 1 ঘন্টা আগে ছুটি হয়েছে। পথচা নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, আব্বা আসছিল স্কুলে? হ, আসছিল, প্রেমারে নিয়ে গেছে। তোর সাথেও তো দেখা করলো। পদচার গলাটা করিল শোনালো। ওনার মন খারাপ হয়। আব্বা কেন তার এত ভালো আব্বাকে ভালোবাসেন না? পূর্ণা, পড়ে যাবি, সাবধানে হাঁট। পদচার সাবধান পানি দিতে দিতে পূর্ণার ধপাস করে কাদা মাটিতে পড়ল। পদচা আটকে উঠল। পূর্ণার পা নিমেষেই ব্যথায় টনটন করে উঠল। পদচা পূর্ণাকে তোলার চেষ্টা করে। পদচাকে আঁকড়ে ধরতেও উঠতে পারছে না পূর্ণা। কাঁদো কাঁদো হয়ে পদচাকে বলল, আপা, পা ভেঙে গেল মনে হয়, কি ব্যথা করছে, মুচকে গেছে বোধ হয়। ঠিক হয়ে যাবে, ওঠার চেষ্টা কর, আমার গলা ধরে চেষ্টা কর। গ্রামের পথ, গুড়ি গুড়ি বৃষ্টি, পথে কেউ নেই। গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে। সামনে বিলে থই থই জল, তার পাশে ক্ষেত, ডানে বামে কাদামাটির পথ, পিছনে ঝোপঝাড়। পথে যে সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না। পূর্ণা পা সোজা করে শক্তি পাচ্ছে না। পায়ে প্রচন্ড ব্যথা। ঠোঁট কামড়ে কাঁদছে সে। পদচা না পারছে পূর্ণাকে তুলতে, আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। পদচার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতাটি মাটিতে ফেলল। সাথে সাথে শরীর ব্যথার বেশি চমকানো। আপারে, পারছি না, আমার পা শেষ, মরে যাবো আমি। এসব বলিস না, পায়ের ব্যথায় কেউ মরে না। আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে। তা দেখে আতঙ্কি পদচার চোখ মুখ নীল হয়ে গেল। তার কান্না পাচ্ছে খুব। পদচা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতে পূর্ণা চেঁচিয়ে উঠল, একটু সাবধানে হাঁটলে কি হতো? ইস, এখন কি কষ্ট হচ্ছে। আপা, পা ব্যথা খেয়ে নিচ্ছে। পদচা খুব কাছে পায়ের শব্দ পেল। চোখেতে চোখ তুলে খেতের দিকে তাকালো। মুহূর্তে ঠোঁটে হাসি ফুটে উঠল।
সে পূর্ণাকে বলল, পূর্ণা রে, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণা কলিজায় পানি ফেল। মনে হলো মাকে দেখি ব্যথা অনেকটা কমে গেছে। হেমলতা ছুটে আসেন, পূর্ণার মাথায় হাত বুলিয়ে দেন। কিছু হয়নি, এসব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বললেন, তুই বইগুলো নে। হেমলতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন। যার কাপড় ছিল সে অসুস্থ, তাই যেতে পারছিল না। বাড়িতেও কোনো কাজে মন টিকছিল না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন। ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষের সাহায্য করা ভালো। ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন দুটো মেয়েকে। একটা মেয়ে পথে বসে আছে, আর একটা মেয়ে পাশে। বিপর্যস্ত অবস্থা তাদের। মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে উঠল। পথ দিয়ে আসলে দেরি হবে, তাই তিনি ক্ষেতের পথ ধরেন। পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেল, খুব উপকার হতো। 2 মিনিটের মাথায় ভ্যানের দেখা মিলল। অনেক দূরে ভ্যানের অবস্থান। ভ্যানে চিত্রা, লিখন সহ আরো দুজন। তারা মাতুপুর বাড়িতে গিয়েছিল। যখন কাছাকাছি ভ্যানের অবস্থান, তখন চিত্রা পদ্মজা আর তার মা বোনকে দেখল। ও দীনতা নিয়ে ভ্যান থামাতে বলল। লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়া করে ভ্যান থেকে নামলো। চিত্রা আগে আগে এগিয়ে আসে, চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, পূর্ণার কি হয়েছে? পদ্মজা বলল, কাদায় পড়ে পা মুচকেছে। হেমলতা, চিত্রা, পদ্মজা এবং পূর্ণাকে তুলে নিয়ে লিখন সহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল। তারা হেঁটে ফিরবে। পা ব্যথা অনেকটা কম লাগছে। দুটো বালিশের উপর পা রাখা। প্রেস নেই বিধায় প্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা। যা ব্যথা পেয়েছে, কয়দিন বোধ হয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন। এবার বললেন, এবার খুশি? স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তে হবে না। পুনর রাত্রি দুঃখ নিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে? কোনো সাড়া পেয়ে পূর্ণা বুঝতে পারলো সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে বিব্রত হয়ে উঠল। ঢোক গেলে এরপর কাচমাচু হয়ে নিয়ে যাওয়া করায় বলল, মোটেও খুশি হইনি।